আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি এইচএসসি বাংলা উচ্চারণের নিয়ম অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের প্রথমে যে প্রশ্নটি এসে থাকে উচ্চারণ নিয়ম থেকে সেটি নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে 5টি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমরা ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর লেকচারে হাজির হয়েছি। আজ আমরা শিখব অন্ত অয়ের উচ্চারণের 5টি নিয়ম লিখো, এরকম একটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে আজ আমরা অন্ত এর উচ্চারণের 5টি নিয়ম শিখব। যদিও অন্ত এর উচ্চারণের বেশ কতগুলো নিয়ম আছে, কিন্তু আমাদের পরীক্ষায় যেহেতু উল্লেখ করে আসবে যে 5টি নিয়ম লেখো, তাই আমরা সাধারণত 5 থেকে বা 6টি নিয়ম আমরা আলোচনা করব। তো যারা আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এই প্রতিটি ক্লাস এইচএসসি বাংলা উচ্চারণের নিয়ম দিয়ে একটি প্লেলিস্ট দেওয়া আছে, সাজানো আছে। আপনারা পূর্বে সেই সকল ক্লাসগুলো যদি করে আসেন তাহলে আজকের ক্লাসটি বুঝতে সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রশ্নটির উত্তর করার ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু বর্ণনামূলক দু একটি লাইন লিখতে হবে। যেরকম যেহেতু এখানে আমরা অন্ত আলোচনা করব, তাহলে আমরা সর্বপ্রথমে যে বিষয়টি আমাদের বলতে হবে যে অন্ত ও মূলত কি। অন্ত হলো এরকম শব্দের শেষে, শব্দের শেষে বা আমরা বলতে পারি অন্তে। অন্ত মানেই তো শেষ। শব্দের শেষে বা অন্তে যদি অ সাউন্ডটি হয়, মানে অ এর উচ্চারণ যদি হয় বা অ থাকে, যখন শব্দের অন্তে বা শেষে অ থাকে সেটাকে আমরা সাধারণত কি বলবো, থাকলে তাকে অন্তঃ বলে, তাকে আমরা অন্তঃ বলবো। ও, আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করে নেই। যে তাহলে আমরা কি বললাম, শব্দের শেষে বা অন্তে যদি কখনো অ থাকে সেটাকেই সাধারণত বলা হয় অন্তঃ। এখন শব্দের শুরুতে যদি অ থাকে সেটা আদ্য। আমরা আদ্য এর নিয়মগুলো প্রথমে লেকচারগুলোতে করে এসেছি। তো অ শব্দের শুরুতে থাকুক আর শেষে থাকুক, অ এর উচ্চারণ মূলত দু ধরনের হয়ে থাকে। এগুলো প্রিয় শিক্ষার্থীরা আপনারা বিবিধ ক্লাসে পেয়ে যাবেন। তারপর আমি আরেকবার বলছি, অ এর উচ্চারণ দু ধরনের হয়, একটা হলো সংবৃত উচ্চারণ আর একটি হলো বিবৃত উচ্চারণ। তাহলে অন্ত অয়ের ক্ষেত্রেও উচ্চারণ কয় ধরনের হবে? দু ধরনের উচ্চারণ হবে, একটি হলো সংবৃত উচ্চারণ, একটি হলো বিবৃত উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটি বললাম সেটি হচ্ছে শব্দে অয় এর উচ্চারণ দুভাবে হতে পারে। কখনো অয়ের উচ্চারণ অয়ের মতোই আসবে, আবার কখনো অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে। এই দুটি উচ্চারণই মূলত সংবৃত এবং বিবৃত। আপনাদের মনে আছে কিনা দেখি, আমি একটু জিজ্ঞেস করি। এই অয়ের উচ্চারণটা যখন ওর মতো হবে, এই ওয়ের মতো হওয়া, এটাই মূলত কি উচ্চারণ মনে আছে? বলুন, এই উচ্চারণটাকে কি কি উচ্চারণ বলা হয়? অয়ের উচ্চারণ যখন ওয়ের মতো হবে, এটি হলো সংবৃত উচ্চারণ। এই তো অনেকেই বলতে পারতেছেন, যারা নিয়মিত ক্লাস করেছেন বা আমাদের পেট বেঁচে আছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথাই না। অয়ের উচ্চারণটা যখন ওর মতো হবে এই উচ্চারণটাকে বলা হয় সংবৃত, আর অয়ের উচ্চারণটা যখন অই থেকে যাবে তখন সেটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। এই হলো দুটি কথা। তাহলে অয়ের উচ্চারণ দুভাবে হতে পারে। যেহেতু আমাদের এখানে কি চেয়েছে, অন্ত অয়ের উচ্চারণের 5টি নিয়ম, অর্থাৎ উল্লেখ করে বলে দেওয়া নাই অন্ত অয়ের সংবৃত উচ্চারণের নিয়ম না বিবৃত উচ্চারণের নিয়ম। তাহলে আমরা সংবৃত বিবৃত মিলিয়ে টোটাল 5টি যদি নিয়ম এখানে উল্লেখ করি তাহলে আমাদের প্রশ্নের যথাযথ উত্তর হয়ে যাবে। তো তাহলে আসুন এই কথাটি লিখে ফেলি। তাহলে নিচে একটু লিখি, নিম্নে অয়ের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করো। নিচে বা নিম্নে ও এর উচ্চারণের
এর উচ্চারণ না বলে এখানে বলতে নিম্নে অন্ত এর উচ্চারণের অন্ত, এটা উল্লেখ করতে হবে। নিম্নে অন্ত এর উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের অবশ্যই এই অন্ত এর উচ্চারণের 5টি নিয়ম যখন পরীক্ষায় আসবে, এটি আনসার করার জন্য এই দুটো লাইন আপনারা প্রথমে একটু লিখবেন, অর্থাৎ বর্ণনা দিতে হবে। এই বর্ণনা দেওয়া একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। তাহলে কি লিখলাম? বর্ণনাটা এরকম, শব্দের শেষে বা অন্তে যদি অ থাকে সেটাকেই মূলত অন্ত বলে, আমরা তার একটু পরিচয় দিয়ে ফেললাম। এবং এরপরে আমরা বলছি শব্দে অ এর উচ্চারণ দুভাবে হতে পারে, কখনো অ এর মতো, আর অ এর মতো উচ্চারণটাই মূলত বিবৃত উচ্চারণ, আবার কখনো ও এর মতো, আর ও এর মতো উচ্চারণটাই হলো সংবৃত উচ্চারণ। নিম্নে অন্ত এর উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করা হলো। এখানে এই সংবৃত ও এর জন্য বুঝিয়েছি, এটা ফের এরকম বললেন না যে 5টি সংবৃত নিয়ম সহ এটা আলোচনা, না, এটা আসলে না, এই ও এর জন্য সংবৃত কথাটা, অর্থাৎ পরের কথাগুলো এরকম। নিম্নে অন্ত, বিবৃতের কোনো কথা নেই, এটা নেই। নিম্নে অন্ত অ এর উচ্চারণের এই কথাটাই নেই, 5টি নিয়ম সহ আলোচনা করা হলো। 5টি নিয়ম উদাহরণ সহ আমরা এখন আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আলোচনার প্রেক্ষিতে। ওকে, বাংলা ভাষায় বেশ কিছু, আমি লিখি, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে লিখবেন। ওকে, বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ, বাচক শব্দ আছে বা বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের অন্ত, আমি একটু লিখি অন্ত, ও আপনারা আমার সাথে সাথে লিখবেন, অন্ত ও এর উচ্চারণ সাধারণত ও এর মতো হবে। সাধারণত কার মতো হবে? ও এর মতো করতে হবে উচ্চারণটা, ও এর মতো হবে। বিষয়টা কি বললাম? বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের অন্ত অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে। আর আরেকটি বিষয় বলি, অ কিন্তু সাধারণত স্বাধীনভাবে থাকে অথবা ব্যঞ্জনের সাথে কি অবস্থায় থাকবে? যুক্ত অবস্থায়। তো অন্ত একটু মনে রাখতে হবে, অন্ত ও সবসময় ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় থাকে, ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। যেমন আমি যদি বলি, যেমন মনে করলাম একটা ব, এটা একটি শব্দ নিচ্ছি ব, এই ব উচ্চারণের ক্ষেত্রে বর পরে দেখবেন ছোট্ট করে একটা অ উচ্চারণ হচ্ছে, ব অ। তাহলে এই অটা কোথায় আছে? বর সাথে আছে। ব হলো একটি ব্যঞ্জন, তার মানে ব্যঞ্জনের সাথে সে কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে। এরকম বিষয়গুলো হয়ে থাকে আর কি। ওকে, তো আসুন আমরা একটু উদাহরণ নিই। ওকে, উদাহরণ নিলে একদমই ক্লিয়ার হওয়া যাবে ভালো মতো। তো শিক্ষার্থীরা আসুন আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। যেমন উদাহরণরূপে যদি আমি নেই, যেমন উদাহরণে প্রথমে নিচ্ছি, দেখি এটা নিলাম, মনে করেন ছোট, বা আমরা নিলাম বড়। ছোট বড় এগুলো কিন্তু বিশেষণ, মানে গুণবাচক কিছু শব্দ, ঠিক আছে? বা ছোট্ট করে এটাও নিতে পারি, তত। দেখুন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু গুণবাচক শব্দ নিয়েছি, কি নিয়েছি? ছোট। ওকে, আর একটু ঠিক করে নিই, এই যে এখানে নিই, গুড। এইবার মনে হয় সবার বুঝতে সুবিধা হচ্ছে। যেমন ছোট, এটি গুণবাচক শব্দ, কিন্তু দেখেন এই ট
ট যখন আমরা উচ্চারণ করব টর পরবর্তীতে একটা অ সাউন্ড আসতেছে, ট মানে একটা অ, কিন্তু এটা অ উচ্চারণ করতে পারবো না, আমাদের ওর মতো উচ্চারণ হবে অটা। তার মানে উচ্চারণ করতে গেলে তখন আমাদের এটা বলতে হবে, এরকম উচ্চারণের ক্ষেত্রে বলতে হবে ছোট, মানে ও উচ্চারণ হয়ে গেল, অটা ও করতেছি ছোট। তাহলে বর অ বলতে পারবো না, বড় মানে ও উচ্চারণ করতে হবে, ব রো মানে অটা ও এর মতো উচ্চারণ হবে, বড়। তাহলে এটার উচ্চারণটা কী হবে, এটার উচ্চারণ হবে তত, এই যে ও কার হয়ে আসতেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 1 নম্বর রুলসটা সকলেই বুঝে গিয়েছেন যে কি এটার উচ্চারণ করতে হবে ছোট, মানে অটা ওর মতো হবে, এটা বড় অ বলবো না, বড় ও বলবো। তত বলতে পারবো না, তত। আশা করি ক্লিয়ার। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণবাচক শব্দে শেষে যে অটা আছে সেটা ও এর মতো উচ্চারণ হবে। আশা করি ক্লিয়ার। চলুন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর নিয়মটা আমি আগে থেকে লিখে নিলাম আপনাদের সুবিধার জন্য। এখানে বলা হয়েছে দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে অন্ত ও এর উচ্চারণ সাধারণত ও এর মতো হবে। তাহলে ও এর মতো উচ্চারণ হওয়া মানে কি, সংগৃহীত উচ্চারণ হবে আর কি। যাই হোক, এখন দেখি দ্বিরুক্ত শব্দ। এখন আপনারা অনেকেই দ্বিরুক্ত শব্দ বুঝেন না যে স্যার দ্বিরুক্ত শব্দ কি। তাহলে চলুন, দ্বিরুক্ত শব্দ হলো একটি শব্দ দুইবার উচ্চারিত হয়ে যে শব্দগুলো গঠিত হয় সেগুলোকে বলে দ্বিরুক্ত শব্দ। যেমন আমরা যদি বলি কাউকে অনেক সময় বলি মরমর, মানে বারবার বলতেছি। তারপর একটা শব্দ হলো টং টং শব্দ, এই যে শব্দটা একবার না বলে দুইবার বলছি, টং টং। ওকে। তারপর কোনো একটা পকেট মার, কারো পকেট মেরে চলে গেছে, তখন আমরা বলতেছি ধর ধর, মানে ধর কথাটাকে আমরা দুবার উচ্চারণ করছি, এই দুইবার উচ্চারিতকে বলা হয় কি, বিরক্তি শব্দ। বা রবীন্দ্রনাথ ঠাকুরের গান রয়েছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। তাহলে এই যে ঝড়ো ঝড়ো তিনি দুবার উচ্চারণ করেছেন, এগুলোই হলো মূলত দ্বিরুক্তি শব্দ। তো এখন আসি, এই দ্বিরুক্তি শব্দের অন্ত অ সাধারণত কি হয়ে যাবে, ও এর মতো উচ্চারণ হবে। তো চলুন আমরা একটু এক্সাম্পল নিয়ে ফেলি। যেমন প্রথমে যদি এইভাবে বলি, যেমন আমরা লিখার ক্ষেত্রে কিন্তু লিখবো এটা, এগুলো হলো লিখিত রূপ, এই পাশেরগুলো সব সময় আমরা লিখিত রূপ। আর উচ্চারণটা কি হবে বলতেছি, দেখুন এখানে এটার উচ্চারণ আমরা কাত কাত বলতে পারবো না, যেহেতু এটা দ্বিরুক্তি শব্দ, মানে দুইবার উচ্চারণ হয়েছে। এই দটার শেষে যে অ আছে সেটা ও হবে, অর্থাৎ উচ্চারণটা হবে এরকম কাদো কাদো। উচ্চারণটা কি হবে, কাদো কাদো কাদো। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন যে কি হবে, এটা কাদ কাদ উচ্চারণ করতে পারবো না, করতে হবে কাদো কাদো। এখন এটি একটি দ্বিরুক্তি শব্দ, যেরকম এরকম যদি হয়, মনে করুন বড় বড়, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে কি কি, বড় বড়। অর্থাৎ শেষে যে অগুলো রয়েছে, যেমন বড় অ, এই অটা ও হয়ে যাচ্ছে, বড় বড়। কথা ক্লিয়ার। যেমন ঝড়ঝড় বলতে পারবো না, রবীন্দ্র ঠাকুরের গানটাই আমি একটু নিয়ে নিই দেখি আপনাদের জন্য, মজার ব্যাপার হঠাৎ করে মনে পড়লো। যেমন এটাই নিই, যেমন এটা ঝড়ঝড় বলতে পারবো না, এটা বলতে হবে ঝড়ো ঝড়ো। আজি উচ্চারণের ক্ষেত্রে আর কি বলতে হবে ঝড়ো, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, তাই তো। আসলে খুবই ঝড় বৃষ্টির দিন বর্তমান চলছে আর কি। তাহলে কি হয়ে যাবে, ঝড়ো ঝড়ো, মানে ও কার আসবে। তাহলে অ এর উচ্চারণটা করবো ও এর মতো, লিখবো কিন্তু এগুলো লিখিত রূপ এটা, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এই রূপ। আচ্ছা, আমরা তো উচ্চারণের নিয়ম শিখতেছি, আমরা তো বানানের নিয়ম এখনো বলা হয় নাই, তো এগুলো উচ্চারণের নিয়ম। তাহলে উচ্চারণ করব কাদো কাদো, বড় বড়, ঝড়ো ঝড়ো। আশা করি 2 নম্বর নিয়মটা সকলে একদম পানির মতো বুঝে গেছেন। তো চলুন আমরা 3য় নম্বর রুলসে চলে যাই। আর 3য় নম্বর রুলসে যাওয়ার পূর্বে আমি একটু বলি, আপনারা অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমাদের সাথে লিখবেন, পড়বেন, এবং বাসায় এই জিনিসগুলো আবার দেখতে হবে। তো আর আরেকটি কথা, আর আপনারা যারা ক্লাসটি দেখছেন, ক্লাসটি আপনাদের বুঝতে খুব সহজতর যদি হয়ে থাকে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পারলে অবশ্যই কমেন্ট করবেন যে পরবর্তীতে আপনারা কিসের উপরে ক্লাস চাচ্ছেন, সেটিও আমাদেরকে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। ঠিক আছে, তো চলুন আমরা 3 নম্বর রুলসে চলে যাই। 3 নম্বর রুলসের হলো 11 থেকে 18 পর্যন্ত, 11 থেকে 18
পর্যন্ত সংখ্যাবাচক শব্দে, সংখ্যাবাচক 1 থেকে 18 এগুলো হলো আমাদের সংখ্যাবাচক শব্দ। তো 1 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্তে শব্দের অন্ত অটা, শব্দের যে অন্ত রয়েছে অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে, এক কথায় ও। এখন ও বলতেছি, ও শুধু সরাসরি উচ্চারণ হয় না, ওর কিন্তু একটি কার বর্ণ। এটা কি আপনারা জানেন কিনা? যারা একদম প্রথম থেকে ক্লাস করছেন তাদের তো বুঝতে অসুবিধা হয় না। ও ও মূলত এটা না হয়ে ও এটাও হইতে পারে। এই যে এরকম, এই যে ও কার, বুঝি তো? এটা হলো ও কার, না বুঝি না এই ব্যাপারটা? একটু ভালো করে লিখি, মানে এই যে এই ব্রেকেট না দিয়ে শুধু লিখি, এইভাবে লিখি। এই যে এটা কিন্তু ও কার, কথা কি বুঝে গেছে? ও এর উচ্চারণ ওকারের মতো হবে, মানে এখন ব্যঞ্জনের সাথে তো সরাসরি ও না হয়ে ও এর সংক্ষিপ্ত রূপটা ব্যবহৃত হতে পারে। বিষয় তো এগুলোই। তো এটা কিন্তু আগের বিষয়, ওই জন্য আমি এখানে বেশি বলি না আর কি। যে অ এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে। তো চলুন আমরা একটু উদাহরণ নিয়ে নিই, কারণ উদাহরণ দিলেই আমরা বুঝে ফেলবো বিষয়টা কীরকম। তাহলে 11 থেকে 18 পর্যন্ত এগুলো সাধারণত হবে। যেমন এটার উচ্চারণ আমরা 11 বলতে পারবো না, 11 বলতে পারবো না। এই যে শেষে যে একটা অ আছে, এই অটা ও হবে, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে 11। এই যে ওর মতো উচ্চারণ হলো 11। যেমন আমরা এটা বার বলতে পারবো না সংখ্যাবাচকের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমরা বার বলতে পারবো যদি আমরা দিনের ক্ষেত্রে বুঝি। বার, আজকে শনিবার, রবিবার। কিন্তু শনিবার রবিবার তো সংখ্যাবাচক শব্দ না। যদি সংখ্যাবাচক শব্দ বুঝাতে চাই, মানে এই বার না, এটা আমরা বারও বুঝাচ্ছি, মানে এটাকে বুঝাচ্ছি। যদি আমরা এটা বুঝাতে চাই তাহলে এটা বার বলতে পারবো না, এটার উচ্চারণ করতে হবে আমাদের 12। সেক্ষেত্রে আশা করি বিষয়গুলো বোঝা যাচ্ছে। তার মানে এটা আমরা 13 বলতে পারবো না, আমাদের উচ্চারণের ক্ষেত্রে বলতে হবে 13। কেন? কারণ আমরা এটা সংখ্যাবাচক শব্দ হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। আর 13 উচ্চারণটা এরকম হবে, এই যে 13। এই প্রথমের এ কারটা আবার এর মতো হবে। এটা কোথায় শিখেছি? এটা হলো এর উচ্চারণের নিয়মে আমরা আবার এগুলো শিখেছি, যে এ কারটা আবার এ হয়ে যায়, তে। আর আজকে যেটা শিখলাম সেটা রর পরে যে অ আছে সেটা ও হয়ে গেল 13। তো আশা করি 3 নাম্বার রুলসটাও সকলে একদম বোধগম্য হয়ে যাওয়ার কথা। আর কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি বেশি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তাহলে নিয়মিত চেষ্টা করব অনেকগুলো ক্লাস, পেড ব্যাচের ক্লাসগুলো ইউটিউবে দেওয়ার, যদি আপনাদের সাড়া থাকে আর কি। চাহিদা যদি বেশি থাকে তাহলে দেবো, আস্তে আস্তে দেবো। তো ঠিক আছে, আমরা পরের নিয়মে চলে যাই। তো আমরা এখন 4 নম্বর নিয়মটি আলোচনা করব। সেটি যদি আমরা বলতে চাই অ কিংবা অ অথবা আ, একবারই লিখে দিচ্ছি, অ বা আ। এই দুইটা কার, এই দুটো কারের পরে একটু লিখি, আপনারাও লিখবেন, সাথে লিখবেন। কারের পরে, আচ্ছা, এই দুইটা কারের পরে শব্দের শেষে যদি অন্ত থাকে, কারের পরে অন্ত, অন্ত বলতে কি শব্দের শেষে যে অটা, কিন্তু তার আগে অ এবং আ এই দুইটা কারের মধ্যে যে কোনো একজন রয়েছে এবং শেষে অন্ত অ রয়েছে, তাহলে অন্ত অ পরে অন্ত অ হলে এই অন্ত অটা যে আছে, এই অন্ত অ এর উচ্চারণ, অন্ত এর যে উচ্চারণটা সেটা হবে না, মানে বিলুপ্ত হবে। উচ্চারণ হবে না, অর্থাৎ বিলুপ্ত হবে। বিষয়টা বোঝানোর জন্য একটু বলি, শব্দের শুরুতে যদি আ অথবা অ এই দুইটা কার থাকে, শব্দের শুরুতেই বলতে গেলে তা না,
মানে অন্ত এর আগে যদি অ অথবা আকার থাকে তাহলে অ এর উচ্চারণ বিলুপ্ত হবে, অর্থাৎ অ এর উচ্চারণ হবে না। বিষয়টি একটু বুঝাই। আচ্ছা, বোঝানোর জন্য বিষয় শব্দটিকেই চুজ করলাম প্রথমে, দেখেন বিষয়। ওকে, আচ্ছা একটু আরেকটা উদাহরণ নেই, এটা দিলাম, একটু দেখি, ভালো করে লক্ষ্য করবেন বিষয় শব্দটিতে শেষে যে উন্তস্থ অ আছে, এই অ এটার পরবর্তীতে একটা অ সাউন্ড হচ্ছে, উন্তস্থ অ অ সাউন্ড, তাহলে শব্দের শেষে অর্থাৎ অন্ত অ আছে, ব্যঞ্জনের সাথে লুপ্ত অবস্থায় আছে। আচ্ছা ভালো কথা, তার পূর্বে দেখেন তো কি আছে, মূর্ধন্য স, তাহলে মূর্ধন্য স, এই মূর্ধন্য সর সাথে অবশ্যই কি আছে, একটি অ আছে, এই মূর্ধন্য সর সাথে অবশ্যই একটি অ আছে, তার মানে এই যে অ। অথবা দ্বিতীয়টা যদি আমরা দেখি ব্যাপারটা এরকম, অন্তস্থ অ, তার মানে এখানে একটা অন্ত অ রয়েছে, এটা আমরা বুঝতেছি অন্ত অ, কিন্তু তার পূর্বে ক্ষয় আকার যখন রয়েছে খা আ, অর্থাৎ এই খর সাথে একটা আ কার আছে কিনা, অর্থাৎ এখানে একটি অকার এখানে একটি আকার আছে এবং তারপরে অন্তস্থ অ অর্থাৎ অন্ত অ ব্যবহৃত হচ্ছে, এই জন্য এই অন্ত অটার কোনো উচ্চারণই হবে না, অর্থাৎ এই বিষয়টা এরকমই থাকবে। দেখি আমি একটু, বিষয়ের উচ্চারণটা হবে এরকম, বিষয়। আর আমরা জানি দন্ত স মূর্ধন্য স সব স্বর জন্য উচ্চারণের সময় তালিবাস স ব্যবহার করবো, অর্থাৎ বিষয়। যেরকম এটাকে আমরা খায়ও বলতে পারবো না, মানে উচ্চারণ কোনো বিকৃতি করা যাবে না, যা আছে উচ্চারণগুলো এরকম হবে, অর্থাৎ অয়ে অটার কোনো সাউন্ডই হচ্ছে না। যেমন উচ্চারণ হবে খায়, আমরা বলতে পারবো না খায়ও বা খায়ও, খায়ও বা খায়ও বলতে পারবো না, শুধু হবে খায়, উচ্চারণের ক্ষেত্রে কী হবে, খায় হবে। এরকম করে যদি আরেকটা দেই, দিলাম যায়, তাহলে জায়ের উচ্চারণ কি হবে, যায় হবে, যায়। এটা যায়ও বলতে পারবো না বা যায়ও বলতে পারবো না, কারণ এর পূর্বে একটা আকার আছে। তাহলে বিষয়টি একটু দেখেন, অকার বা আকারের পরে শেষে যদি অন্ত অ থাকে তাহলে সে অটার কোনো উচ্চারণই নেই। যেমন যায় যে বলছি, এখানে অ আছে, যায়ও বলতেছি না, যায় অ বা যায়ও এগুলো কিছুই হচ্ছে না, অর্থাৎ ওটার সাউন্ডেই থাকতেছে না, এর উচ্চারণ বিলুপ্তি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝেছেন বিষয়টি। তো চলুন আমরা 5 নম্বর নিয়মে চলে যাই। তাহলে এখন আসবো আমরা 5 নম্বর। কিছুক্ষণ আগে শিখলাম অকার অথবা আকার, কিন্তু এসব বাদ দিয়ে যদি ইকার, ইকার তো বুঝি এটা সংক্ষিপ্ত রূপ, কিন্তু এই যে এটা রস্যিকার আর কি, রস্য ইকার, অথবা যদি আমাদের একার হয় এ তো বুঝি, একার বলতে এই যে এটা, একারকেও ব্র্যাকেটে দিলাম, এই যে এটা একার। তাহলে রস্যিকার বা যদি একার থাকে এবং এর পরে একটু লিখি, একারের পরে অন্তে যদি অ থাকে, এই যে অন্তস্থ অটা, যেটা অ বলি আর কি, অ থাকলে থাকলে আচ্ছা, অন্ত এর উচ্চারণ, অন্ত যে অ মানে অন্তস্থ অর সাথে যে একটা অ থাকতেছে, সেই অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। কার মতো, ও এর মতো, ও, ও তো বুঝি এই যে ও, বা এই যে ওকার, ও এর রূপ কিন্তু আবার এই যে ওকার, এর মতো হবে। যেমন আমরা উদাহরণ দেখি আগে, তাহলে বুঝতে আরো একটু ক্লিয়ার হব। কি বললাম, যদি রস্যইকার অথবা একারের পরে অন্ত অ থাকে তখন সেই অন্ত অটা ও এর মতো উচ্চারণ হবে। বিষয়টা কি, আগেরটার থেকে এটা হলো ব্যতিক্রম, মানে আগেরটার পুরো উল্টো। যেমন দেখেন কি লিখেছি, প্রিয়, তারপরে একটু দেই অজেয়, একটু ভালো করে দেখবেন প্রিয় শিক্ষার্থীরা, শেষে অন্তস্থ অ আছে, মানে অ আছে, আমাদের কথা অ সাউন্ড হচ্ছে, কিন্তু তার পূর্বের যে বর্ণটা, সেই বর্ণের সাথে রস্যইকার আছে, রস্যইকার।
যদি রস্যইকার থাকে তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হবে, অর্থাৎ উচ্চারণটা এখন আমাদের করতে হবে এরকম প্রিয়, মানে এই যে ওকার আসবে। যেমন অজায়ে শেষে ও আছে কিন্তু তার পূর্বের যে বর্ণটা তার সাথে একটা একার আছে, কি কার? একার। একার যদি থাকে তাও ওর মতো হবে, তাহলে কি হবে? অ যে আর শেষের অটা হয়ে যাবে ও, অজেউ। যদি একার বা ইকার না থেকে যদি অকার বা আকার থাকতো, যেটা আমরা 4 নম্বর নিয়মে দেখলাম, তাহলে কিন্তু এই ওকারটা আসতো না, অর্থাৎ ওকারও আসতো না, অরও কোনো উচ্চারণ হতো না, মানে জাস্ট শুধু প্রিয় অ হতো, ওকারটা আসতো না। তাহলে বিষয়টি একটু মনে রাখবো যে কি, যদি রস্যইকার বা একারের পরে অ অন্ত অ থাকে তাহলে অন্ত এর উচ্চারণটা ও এর মতো হবে, ব্যাপারটা এরকম। আর যদি রস্যইকার ইকার না থেকে যদি অ অথবা আকার থাকে, কি এই যে অ অথবা আকার, বিগত নিয়মটা, এই দুটি যদি থাকে তাহলে আর ও হবে না, যা আছে তাই করতে হবে, এবং অ ও কোনোটার উচ্চারণ হয়ে যাবে, হবে না। যেমন আমরা দেখছিলাম, যেমন খায়, এটা খায়ও, খায়ও বলতে পারবো না, যদি খায়ও বলি তাহলে আমাদের ভুল, শুধু হবে খায়। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা দেখতে দেখতে পুরো 5টি নিয়মেই আমরা আলোচনা করে ফেলেছি। এখন আপনাদের মানে যেন পরীক্ষায় 5টা নিয়ম অনেক সময় মনে নাও থাকতে পারে, এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নিয়ম আলোচনা করে দিচ্ছি। তো চলুন আমরা বিপদের বন্ধু হিসেবে 6 নম্বর রুলস আরেকটি আলোচনা করি। যদিও পরীক্ষায় 5টা উল্লেখ করে বললে অবশ্যই 5টা দেবেন, উল্লেখ করে না বললে তখন আপনি 6টা দিতে পারেন। তো চলুন আমরা বিপদের বন্ধু হিসেবে আরেকটি নিয়ম শিখে নিই। নিয়মটি হলো এরকম, ইত ইত প্রত্যয় যোগে, ইত হলো একটি প্রত্যয়, ইত প্রত্যয় যোগে গঠিত বিশেষণ শব্দের, কথাটা এইভাবে লিখব, আপনারাও লিখবেন, বিশেষণ শব্দের এই যে অন্ত অ, মানে শেষে যে অ, অর্থাৎ অন্ত অ, এর উচ্চারণ ও এর মতো হবে, এর উচ্চারণ ও এর মতো হবে, ও এর মতো বা ওকার আর কি, ও এর মতো হবে। যেমন যেমন কি বলি দেখি, ইত প্রত্যয়যোগে গঠিত বিশেষণ শব্দে অন্ত অ ও এর মতো হবে। যেমন কিরকম, উদাহরণগুলো খুবই মজার আছে। যেমন যদি বলি, এ দেখেন এটা, আরও দিই, ওকে 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 ওকে, যেমন বলেছি, এটা আমরা চালিত বলতে পারবো না, কারণ একটু দেখেন, এই যে এই কথাটার শেষে একটা ইত প্রত্যয় যোগ রয়েছে, ইত মানে চাল যোগিত, মানে এরকম। ওকে, ইত প্রত্যয় যুক্ত আছে, ইত, এই যে ইত প্রত্যয়। ওকে, তাহলে ইত প্রত্যয় থাকলে এটা চালিত বলতে পারবো না, এই শেষে যে তর ক্ষেত্রে অটা, সেটা ও এর মতো হবে, অর্থাৎ চালিত। উচ্চারণটা বলতে হবে আমাদের এখন কি, উচ্চারণটা যদি আমরা লাল কালি দিয়ে লিখি তখন আমাদের বলতে হবে চালিত, চালিত। এটা বিদিত বলতে পারবো, বিদিত বলতে পারবো না, বলতে হবে বিদিত, বিদিত। তাহলে আসেন এখন একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ দেখব, যেমন এটা আমরা প্রায় সকলেই ভুল উচ্চারণ করে থাকি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা ভুল উচ্চারণ করে থাকে। ভালো করে দেখেন কি লিখেছি, আমরা এটা প্রায় বলি নিশ্চিত। আসলে এটার উচ্চারণ করতে গেলে আমাদের নিশ্চিত উচ্চারণ করতে হবে না, এটা শুদ্ধ উচ্চারণ। যেহেতু এখানে ইত প্রত্যয় আছে, ইত, ইত প্রত্যয় থাকার কারণে আমাদের এটা উচ্চারণ করতে হবে এরকম, আগে লিখি নিশ, ওকে, তারপরে চয় ঋষি তো আছেই, আর নিশ্চিত বলতে পারবো না, উচ্চারণ করতে হবে নিশ্চিত। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা ক্লিয়ার? যেহেতু ইত প্রত্যয় আছে আর শব্দের শেষে অ, তাহলে সেটা ও এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ এটার সঠিক উচ্চারণ হলো নিশ্চিত। তুমি নিশ্চিত থাকো, এটা ভুল, তুমি নিশ্চিত থাকো।
আমি এ ব্যাপারে নিশ্চিত যে সে কালকে আসবে না, তাহলে এটি ভুল। আমি এ ব্যাপারে নিশ্চিত যে সে আগামীকাল আসবে না, ব্যাপারগুলো এরকম। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর রুলসটাও আপনারা সকলে বুঝে গিয়েছেন। তাহলে আমরা মোটামুটি বলতে আমরা আজকে 6 নম্বর লেকচারে বাংলা বানানের উচ্চারণের ষষ্ঠ লেকচারে আমরা অন্ত ও এর উচ্চারণের 5টি নিয়ম শিখলাম এবং জানলাম। আমি এখানে যেভাবে লিখেছি এটা যদি আপনারা আপনাদের পরীক্ষায় এভাবে তুলে ধরতে পারেন তাহলে কোনো মার্ক কাটার সম্ভাবনা নেই, আপনারা সম্পূর্ণ মার্ক পাওয়ার নিশ্চয়তা মোটামুটি রয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন লাগলো এটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আরও কী নিয়ে আলোচনা আপনারা পেতে চান সেটাও জানাবেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর আরও একবার বলছি যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যে কোনো আপডেট আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের এই ক্লাসগুলো বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, জানাবেন এবং আমাদের লাইক করবেন, কমেন্টে তো অবশ্যই সবসময় থাকবেনই। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না। সো আজ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমরা ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।